নমস্কার, আমি এস এম স্যার আর তোমরা দেখছো এস এম ফ্রেন্ডলি ইংলিশ গাইড। আজকে এই ভিডিওটি হতে চলেছে সেন্টেন্স সম্বন্ধে একটা কমপ্লিট এবং সম্পূর্ণ তথ্যপূর্ণ ভিডিও, এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওতে তোমরা সেন্টেন্স সম্বন্ধে কিছু নতুন এবং অজানা তথ্য জানতে পারবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে নোটিফিকেশন অন করে দেবে। তাহলে শুরু করি আজকের ক্লাস। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. What is sentence? Sentence কি? A group of words that make a complete sense is called a sentence. অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্সে এই পুরানো সংজ্ঞায় দুটি ত্রুটি লক্ষ্য করা যায়। প্রথমত, এই গ্রুপ অফ ওয়ার্ড এই শব্দটি, কারণ সেন্টেন্স মে বি সিঙ্গেল ওয়ার্ডেড অর মাল্টি ওয়ার্ডেড, অর্থাৎ সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একাধিক ওয়ার্ড দিয়েও হতে পারে। একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, যেমন কাম এসো, গো যাও, ইয়েস নো নেভার, এই ধরনের শব্দগুলো একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স সাধারণত কথোপকথন অর্থাৎ কনভারসেশনের সময় আমরা ব্যবহার করি। যেমন তুমি হয়তো কাউকে জিজ্ঞেস করলে, ডু ইউ লাইক কফি? সে উত্তর দিল ইয়েস অথবা নো। তাহলে এখানে ইয়েস আর নো এগুলো সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স গঠন করতে গেলে কি ভার্ব বাধ্যতামূলক? না, ভার্বলেস সেন্টেন্সও হতে পারে। যেমন যে ওয়ার্ডগুলো আমি এইমাত্র বললাম সেগুলো ভার্বলেস সেন্টেন্স হতে পারে। এছাড়াও আমি বললাম নেম প্লিজ, নাম বলো, এটা ভার্বলেস সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি ভার্ব যুক্ত করে বলতাম তাহলে কি হতো? হোয়াট ইজ ইউর নেম। আবার বললাম টাইম প্লিজ, এটা ভার্বলেস সেন্টেন্স, এর মধ্যে ভার্ব নেই। এই সেন্টেন্সটাকেই যদি ভার্ব যুক্ত করে বলতাম তাহলে হতো হোয়াট ইজ দ্য টাইম। সেন্টেন্সের ওই পুরাতন সংজ্ঞায় যে দ্বিতীয় ত্রুটিটি লক্ষ্য করা যায় সেটি হলো কমপ্লিট সেন্স এই শব্দটির মধ্যে। একটা সেন্টেন্স কি কমপ্লিট আমরা বলতে পারবো? যেমন দেখো, দ্য ম্যান ইজ টেকিং রেস্ট, মানুষটি বিশ্রাম নিচ্ছে। এই বাক্যটা কি সম্পূর্ণ? না, কারণ একটা বাক্য কখনোই সম্পূর্ণ হতে পারে না, যেহেতু বাক্যটিকে আরো প্রসারিত করা যেতে পারে। যেমন দেখো, এক্ষেত্রে এই বাক্যটিকে যদি আমরা প্রসারিত করি তাহলে আমরা এরকম বলতেই পারি, এ টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট, এ ফ্যাট এন্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট, এ ফ্যাট এন্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার এ ট্রি, a fat and tired man is taking rest under a tree by the side of the road. অর্থাৎ সেন্টেন্স কখনো সম্পূর্ণ একথা বলা যাবে না। সুতরাং সেন্টেন্সের সংজ্ঞায় আমরা যদি কমপ্লিট সেন্স অর্থাৎ কমপ্লিট মিনিং এই শব্দটি ব্যবহার না করে ক্লিয়ার মিনিং এই শব্দটি ব্যবহার করি তাহলে আমার মনে হয় আর কোনো রকম বিতর্ক থাকবে না। অর্থাৎ হোয়াট ইজ সেন্টেন্স? A word or a group of words having a clear meaning in the given context is called a sentence. অর্থাৎ কোন প্রসঙ্গে একটা পরিষ্কার অর্থযুক্ত শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হবে সেন্টেন্স। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, পরিষ্কার অর্থ প্রকাশের জন্য অবশ্যই সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে সঠিক অর্ডারে সাজানোর প্রয়োজন আছে। সঠিক অর্ডারে না সাজালে সেটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে না, তখন সেটি সেন্টেন্স হবে না। যেমন দেখো, গোজ হি টু স্কুল,
এখানে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসিয়েছি কিন্তু একটা ক্লিয়ার মিনিং দিচ্ছে না, তাই এটা সেন্টেন্স নয়। যদি এটাকে সেন্টেন্স করতে হয় তাহলে ওয়ার্ডগুলোকে আমাকে সাজিয়ে দিতে হবে। হি গোস টু স্কুল। তাহলে আমরা সেন্টেন্স সম্বন্ধে এখন পর্যন্ত কি শিখলাম? সেন্টেন্সের গঠন দু ধরনের হতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স আর একটা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স যেমন কাম, গো, লুক, সি, ইয়েস, নো ইত্যাদি। আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সগুলি আবার দু রকম হতে পারে, একটা ভার্ব লেস সেন্টেন্স আর একটা উইথ ভার্ব সেন্টেন্স। যেমন হু ইজ দেয়ার, ওখানে কে, এটি ভার্ব যুক্ত সেন্টেন্স। এর উত্তর দিল এ লিটল বয়, একটি ছোট্ট বালক, এটা ভার্ব লেস সেন্টেন্স। বা আই অ্যাম গোয়িং নাও, এটি ভার্ব যুক্ত সেন্টেন্স। তুমি জিজ্ঞেস করলো হোয়ার, কোথায় যাচ্ছ, এটি ভার্ব লেস সেন্টেন্স। তাহলে বুঝতে পারলে সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একাধিক ওয়ার্ড দিয়ে হতে পারে, ভার্ব যুক্ত সেন্টেন্স হতে পারে, ভার্ব বিহীন সেন্টেন্সও হতে পারে। এই মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের দুটো অংশ, একটা সাবজেক্ট অর্থাৎ নাউন পার্ট অর্থাৎ উদ্দেশ্য, আর একটা হলো প্রেডিকেট অর্থাৎ ভার্ব পার্ট অর্থাৎ বিধেয়। এবার আসে সাবজেক্ট কাকে বলে। সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটি হলো সাবজেক্ট। যেমন দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। এই সেন্টেন্সের মধ্যে কার সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, গরুটির সম্বন্ধে, দি কাউ। এখানে দি কাউটি হলো সাবজেক্ট। এবার প্রেডিকেট কাকে বলে? হোয়াট ইজ প্রেডিকেট? না, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটি হলো প্রেডিকেট। এই সেন্টেন্সটির মধ্যে দেখো দ্য কাউ ইজ ইটিং গ্রাস, সাবজেক্ট ছিল দি কাউ, গরুটি। তা গরুটির সম্বন্ধে কি বলা হচ্ছে না, ইজ ইটিং গ্রাস, ঘাস খাচ্ছে। এই ইজ ইটিং গ্রাস এটি হলো প্রেডিকেট। তাহলে সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য আর প্রেডিকেট অর্থাৎ বিধেয়। সেন্টেন্সের সাধারণ গঠন অনুযায়ী সাবজেক্টটি সেন্টেন্সের প্রথমে থাকে, প্রেডিকেটটি তারপরে থাকে। তবে কখনো কখনো সেন্টেন্সের কোনো অংশকে বিশেষ জোর দেওয়ার জন্য সম্পূর্ণ প্রেডিকেটটি অথবা প্রেডিকেটের কিছু অংশ সাবজেক্টের আগে বসে। যেমন সুইট আর দোজ ডেজ, মিষ্টি ছিল ওই দিনগুলি। এখানে ওই দিনগুলি সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ দোজ ডেজ হলো সাবজেক্ট আর সুইট এটি হলো প্রেডিকেট, কিন্তু এখানে প্রেডিকেটটি সাবজেক্টের আগে বসেছে, অর্থাৎ পুরো প্রেডিকেটটাই সাবজেক্টের আগে বসেছে। আবার দেখো গোল্ড এন্ড মানি আই হ্যাভ নান, টাকা সোনা আমার কিছুই নেই। এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে না, আমার সম্বন্ধে বলা হচ্ছে। আমি হলো সাবজেক্ট। গোল্ড এন্ড মানি হ্যাভ নান এটা প্রেডিকেট। এখানে প্রেডিকেটের কিছুটা অংশ সাবজেক্টের আগে বসেছে। ফাংশন বা কাজ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধমূলক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই 5 প্রকার সেন্টেন্সই অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক এবং নেগেটিভ অর্থাৎ না বাচক দু রকমই হতে পারে। এবার আসি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের মাধ্যমে সাধারণভাবে কোনো ঘটনা বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা বর্ণনামূলক বাক্য বলা হয়। এই ধরনের সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে গঠনটি হলো প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর ভার্ব বা ক্রিয়া, তারপর অবজেক্ট বা কর্ম, তারপর রেস্ট বা অবশিষ্ট অংশ। যেমন আই ড্রিঙ্ক কফি, আই ড্রিঙ্ক কফি এভরি ডে, দি সান ইজ এ স্টার।
ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে ধরনের সেন্টেন্সের মাধ্যমে আদেশ বা অনুরোধ বোঝায় সেই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য বলা হয়। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটি সাধারণত উচ্চ থাকে, অর্থাৎ এই সেন্টেন্সের গঠন কি হবে? সাবজেক্ট যেটি উচ্চ, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর রেস্ট। এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটি উচ্চ থাকে কেন? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ কর্তা সর্বদাই তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা এইগুলো হয়। আর এই সব বাংলা ওয়ার্ডের ইংরেজি বা সমার্থক শব্দ একটাই, সেটা হলো ইউ। অর্থাৎ সব ক্ষেত্রে ইউ বসবে। সব ক্ষেত্রে যেহেতু ইউ বসে সেই জন্য আর নতুন করে ইউ লেখা হয় না। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে সাবজেক্টটি সর্বদাই ইউ এবং সেটি উচ্চ থাকবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন সাবজেক্ট আর প্রেডিকেটে আমরা ভাগ করব, তখন সাবজেক্টের হয়ে ইউ লিখে সেটাকে ব্র্যাকেট দিয়ে দেবো, যেহেতু সাবজেক্টটি দেওয়া নাই বা উচ্চ আছে। যেমন কাম হেয়ার, রিড দিস বুক, গো দেয়ার, সিট ডাউন। এই ধরনের সেন্টেন্সে রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝালে অনেক সময় সেন্টেন্সের প্রথমে প্লিজ বা কাইন্ডলি এই ওয়ার্ডগুলি যোগ করা থাকে। যেমন প্লিজ সিট ডাউন, কাইন্ডলি হেল্প মি ইত্যাদি। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তা যে ধরনের সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝায় সেই ধরনের সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। এই ধরনের সেন্টেন্সের গঠন তিন ধরনের হতে পারে। প্রথমত, যদি বি ভার্ব অর্থাৎ ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা মডাল অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো থাকে, তাহলে এগুলিকে সেন্টেন্সে লেখার সময় সাবজেক্টের আগে বসাতে হবে। ওই ভার্বগুলো ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে, অর্থাৎ প্লে, সিং, রাইট, ড্রিঙ্ক ইত্যাদি থাকে, সেক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য করার সময় ডু এই ভার্বের সাহায্য নিতে হবে। সেই ভার্বটিকে সাবজেক্টের আগে লিখতে হবে। এই ডু ভার্বটি সাবজেক্টের আগে বসলে সেন্টেন্সের টেন্স ও সাবজেক্টের পার্সন অনুযায়ী সেটি একটু পরিবর্তন হতে পারে। অর্থাৎ ডু বসতে পারে, ডাজ বসতে পারে বা ডিড বসতে পারে। এই ডু, ডাজ, ডিড এগুলো বসলে মেইন ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ ফর্মটি বসবে, তার সাথে কোনো এস বা ইএস যোগ হবে না বা তার কোনো অন্য ফর্মও বসবে না। যেমন ডু ইউ নো হার, ডাজ হি গো টু স্কুল এভরিডে, ডিড শি গো দেয়ার ইত্যাদি। এই ধরনের সেন্টেন্সের শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন থাকবে। 3 নম্বর গঠনটি হলো সাবজেক্টের আগেতে বা সেন্টেন্সের প্রথমেতে WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলি থাকতে পারে। যেমন হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়ার ডাজ শি লিভ ইত্যাদি। তবে মনে রাখবে, হু নিজে সাবজেক্ট হলে তাহলে এই হু এর পরে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব বসবে না। যেমন এই কবিতাটি কে লিখেছিল, হু রোট দিস পোয়েম, এই সাপটিকে কে মেরেছে, হু হ্যাজ কিলড দিস স্নেক ইত্যাদি। এবার আসি অবজেক্টিভ সেন্টেন্স। যে ধরনের সেন্টেন্সের মধ্যে দিয়ে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেই ধরনের সেন্টেন্সগুলোকে অবজেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য বলা হয়। এই ধরনের সেন্টেন্সের গঠনটি হলো প্রথমে মে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের পুরো গঠনটি,
অর্থাৎ মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইকুয়াল টু অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, লিভ লং আওয়ার লিডার। আরে এই সেন্টেন্সটির মধ্যে তো মে ওয়ার্ডটাই নাই, আছে মে ওয়ার্ডটি লুকিয়ে আছে। এই সেন্টেন্সটিকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে মে আওয়ার লিডার লিভ লং। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। তা যে ধরনের সেন্টেন্সের মধ্যে দিয়ে মনের আবেগ অর্থাৎ রাগ, দুঃখ, ঘৃণা, আনন্দ, প্রশংসা ইত্যাদি প্রকাশ পায়, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের গঠনও দু ধরনের হতে পারে। প্রথমত, সেন্টেন্সের প্রথমে ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময়সূচক শব্দগুলো বসিয়ে এই সেন্টেন্স তৈরি হতে পারে। যেমন alas, he is no more, hooray, we have won the match ইত্যাদি। আবার হাউ বা হোয়াট এই দুটো WH ওয়ার্ড বসিয়েও সেন্টেন্স তৈরি করা হয়। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটা। হাউ হট টুডে ইজ, আজ কি গরম। এই হোয়াট আর হাউ এই দুটি শব্দ, এই দুটি WH ওয়ার্ড যেহেতু প্রশ্নবোধক বাক্য ব্যবহার হয় আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য ব্যবহার হয়, তাই এই সম্বন্ধে পার্থক্যটা তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো পরেতে একটা হেল্পিং ভার্ব বসবে, অর্থাৎ হেল্পিং ভার্বটি সাবজেক্টের আগে বসবে। কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই WH ওয়ার্ডটার পরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে অথবা সেন্টেন্সের শেষে ভার্ব বসবে। কখনোই এই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে না। অক্সিলারি ভার্বটা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় পুরোপুরি সেন্টেন্সের শেষে বসবে অথবা সাবজেক্টের পরে বসবে, কখনোই সাবজেক্টের আগে বসবে না, কখনোই সাবজেক্টের আগে বসবে না, এটা খেয়াল রাখবে। সেন্টেন্স চেনার সময় খেয়াল রাখবে প্রশ্নবোধক বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে আর বিস্ময়সূচক বাক্য শেষে বিস্ময়সূচক চিহ্ন। আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা সেন্টেন্স সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পেয়েছো। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি টিপে নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।